শুনছেন শিল্পী এবারে গাইবেন নুরুল ইসলাম জাহিদের লেখা আরেকটি ভাওয়াইয়া গান। একটা সময় ছিল যখন বিকেলের আলো ফুরোবার আগেই বাড়ির উঠোনে ঢুকে পড়তো এক অদ্ভুত শান্তি। সচেতন রেডিও শ্রোতা সংঘের প্রচার সম্পাদক মধ্য অপরিয়া বিস্পার পরিয়ারচর কিশোরগঞ্জ। নীরবতার ফাঁকে ভেসে আসতো পরিচিত কণ্ঠ, স্বাগত বাংলাদেশ বেতার। আপনারা শুনছেন মাঠে ময়দানে কিংবা খেতে খামারে, যেন দূরে কোথাও কেউ গল্প বলতে বসেছে। অ্যাড্রেসের যদি একটি শব্দ এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমরা ইমেল পাই। রেডিওর ভেতর থেকে ভেসে আসতো ধানসিঁড়ির জল কিংবা চর বেয়ে হেঁটে যাওয়া বুড়ো মাঝির সুরেলা ডাক। মাঝে মাঝে খবরের কণ্ঠ কাঁপিয়ে দিত মন। জেলা সদরে আজ বজ্রপাতে একজন নিহত। আবার সেই একই রেডিও থেকে কিছুক্ষণ পর ভেসে আসতো বাঁশি শুনে আর কাজ নাই। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মাইক ব্যবসায়ী সরকার মোচারু ষাটোর্ধ এই বৃদ্ধ যেন আলাদিনের চেরাগ থেকে বের করলেন বহু পুরনো দুটি রেডিও। যত্ন করে রাখা রেডিওতে এখনো ধরার চেষ্টা করেন বাংলাদেশ বেতার, রেডিও জাপান কিংবা রেডিও তেহরান। মন দিয়ে শোনেন খবর, তারপর সেগুলো টুকিয়েও রাখেন যেন ভুলে না যান। আমি রেডিওর কাজ করছিলাম, তখন দিয়ে সেন্টার জানি কোন সেন্টার করে ধরে না ধরে আমার জানা আছে। ওই তখন থেকে আমার অভ্যাস। খবর না হলে আমি একদিন যদি খবর না আসে, আকাশ খারাপ হয়েছে, আমার মাথা নষ্ট হয়ে গেল, খবর আজ পাইলাম না। আমি ওইখানে শুনে আসি টপাসকিয়ারে লিখি থুই, বা হেডলাইনটা টপাসকি লিখি, লিখলে আমার খেয়াল থাকলো, তখন পগলিয়া হলে বিশ্লেষণ করছি যে এটা এইটাই হলো। পুরোনা সেট আছে, ভালো লাগে আমার, কারণ রেডিওর খবরটা আমার সবচেয়ে পছন্দজনক। টিভির খবর আমার পছন্দ লাগে না, কারণ টিভির খবর আমার খেয়াল থাকে না, রেডিও খবরটা আমার খেয়াল থাকে। একই এলাকায় ঘুরতে ঘুরতে নজর পড়ে সুজামিয়ার পান দোকানে। পান বিক্রির পাশাপাশি রেডিওতে বাজছে গান, খবর। জানালেন তার একটাই নেশা, সকাল থেকে রাত পর্যন্ত রংপুর বেতারের বিভিন্ন অনুষ্ঠানে কান পেতে থাকা। রাজ্যই শুনছিলাম বা ঢাকা শুনি বা রংপুরটা বেশি শুনি একটু, কেন যেহেতু আমাদের পাশাপাশি। রেডিও আমার অন্তরে বসে গেছে। যদি মোবাইল 25টা নিয়ে যান তাই কোনো বুদ্ধি নেই আমার কাছে। আর আমি ভিডিও সেট চালাই না, তো আমি ভিডিও সেট চালাই না, আমার মোবাইল বাটন সেটও রেডিও আছে, তো একটু শুনতে একটু নেটওয়ার্ক একটু ইয়ে হয়, ওই কারণে ওইটা ইয়ে করি নাই না। আমার মনে হয় না যে আর কেউ শোনে, কেন এরা তো মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন জানানে মনে করেন যে দেখা গেল ফ্রি ফায়ার টিভি এটা ওটা খেলা, ওগুলো নিয়ে ব্যস্ত ওরা। একটা সময় যখন সন্ধ্যার আগে গ্রামে বাতি না জ্বললেও রেডিওর শব্দে আলো ছড়াতো ঘর জুড়ে। চাটাইয়ের উপর বসে বাবা শুনতেন কৃষি খবর, মা শুনতেন রান্নাঘর অনুষ্ঠান, আর আমরা অপেক্ষা করতাম কোন নাটিকা, কোন গান শোনাবে আজ। উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে 1967 সালের 16ই নভেম্বর রংপুর বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। রংপুর বেতার কেন্দ্র উপহার দিয়েছে আব্বাস উদ্দিন, বেবি নাজনীন, রথীন্দ্রনাথ রায়, কসিম উদ্দিন, মহেশচন্দ্র রায় সহ অনেক নামিদামি সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, গীতিকার, নাট্যকার ও সাহিত্যসেবী। মুক্তিযুদ্ধের সময় বৃহৎভাবে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বাংলাদেশ বেতার।
মুক্তিযোদ্ধাদের কাছে বার্তা পৌঁছে দিত ছোট্ট একটা বাক্স। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ এবং একটি FM ট্রান্সমিটারের মাধ্যমে 23 ঘন্টা 20 মিনিট অনুষ্ঠান প্রচার করছে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটক সহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতি ঘন্টার জাতীয় সংবাদ ও 3টি নিজস্ব আঞ্চলিক সংবাদ প্রচারিত হয় এই কেন্দ্র থেকে। অন্যদিকে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রটির যাত্রা শুরু প্রেরণ কেন্দ্র হিসেবে 11 নভেম্বর 1988 সালে। 1 মার্চ 1997 থেকে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু করে। 999 কিলোহার্টজে 300.30 মধ্যম তরঙ্গে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানগুলো। শুরুতে এ বেতার কেন্দ্রে 2 ঘন্টার অনুষ্ঠান চলতে থাকে। 1998 সাল থেকে কেন্দ্রটি নিজস্ব অনুষ্ঠান রেকর্ডিং শুরু করে। এর পাশাপাশি নাটক প্রচারও শুরু হয়। ঠাকুরগাঁও কেন্দ্রের প্রথম বাণীবদ্ধ নাটক রত্ন। এ কেন্দ্র থেকে কোনো স্থানীয় সংবাদ প্রচার শুরু হয় 31 আগস্ট 2007 থেকে। ঠাকুরগাঁও বেতার মানেই ছিল গ্রামের মুখ, নদীর শব্দ আর ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে আসা ভাষার আত্মীয়তা। কচাহার বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা এখনও বাড়ির কাজ করতে করতে শোনেন ঠাকুরগাঁও বেতার। একটা সময় ছিল যখন ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার কিংবা সন্ধ্যার খবর শোনার জন্য প্রত্যেকটি বাড়িতেই বেজে উঠত এরকম একটি রেডিও। কিন্তু প্রযুক্তির গর্জনে রেডিওর শব্দ এখন অনেকটাই ম্রিয়মাণ। কিন্তু তারপরও দেশের আনাচে কানাচে এরকম শ্রোতা ক্লাব এবং শ্রোতারা টিকিয়ে রেখেছেন ঠাকুরগাঁ, রংপুরের মতো আঞ্চলিক বেতার কেন্দ্রগুলোতে। এখনও গৃহিণীরা শোনেন অল্প স্বল্প গানের মতো অনুষ্ঠান, আর কৃষকরা খেতে খামারের মতো অনুষ্ঠান থেকে পরামর্শ ও উপকার পেয়ে থাকেন। অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়েছে, ওনাকে ধন্যবাদ। রেডিও শোনা থেকে শুরু করে আমার বাবার থেকেই শুরু করা, এবং আমার বাবা অনেক আগে থেকে রেডিও শোনে, এবং শুধু আমাদের পরিবার না, আশেপাশে যারা লোকজন প্রতিবেশী যারা আছে তা সবাই রেডিও শোনে এবং শোনার জন্য আগ্রহী আমরা করি। বাংলাদেশ বেতারগুলো যেগুলো আছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এগুলা যে আমাদের নিজস্ব যেগুলো সমস্যা যেটা আমরা পরিবারের কাছেও তো বলতে না পারি, বাংলাদেশের বেতার যে অনুষ্ঠানগুলো হয় সেখান থেকে যদি আমরা ফোন কলের মাধ্যমে যে কিছু সমস্যার সমাধানের কথা বলি তা অবশ্যই ওরা সমাধানের জন্য কিছু বলে আর কি। বর্তমান যুগে অনেকে রেডিওর কথা বললে অনেকে পাগল মনে করে। এই এখন বর্তমান যুগে কেউ রেডিও শোনে, এলা আসলে মনে হয় পাগল, কিন্তু না, রেডিও শোনার যার আগ্রহ আছে তারা অবশ্যই রেডিও শুনবে। রেডিও এমন একটি মাধ্যম যে টেলিভিশন দেখতে হলে আমাদের কাজ শেষ করিয়া তারপর বা কাজ শেষ না হলে রেডিও বাদ দিয়ে টিভির কাছে বসতে হয়, কিন্তু রেডিও আমরা কাজের ফাঁকে রেডিও শুনতে পারি। রেডিওতে আমরা বাল্যবিয়ে সম্পর্কে শুনি, আবার অন্যান্য নারী বিষয়ক সমস্যাগুলোর সমাধানগুলো শুনে যারা অনেক কিছুই জানে না তাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। টেলিভিশন আসার আগে পর্যন্ত বেতার এত গুরুত্বপূর্ণ জায়গায় সমাজে মানে একটা সমাজের মানুষের কাছে প্রয়োজনীয় ছিল, সেই বেতার ব্যবস্থাটা আস্তে আস্তে বিলীন হচ্ছে। যখন আমরা শুনতাম তখন আমাদের একটা শরীরে একটা শিহরণ জাগতো যে এই আমাদের মানে মুক্তিযুদ্ধের সম্পর্কে বিশদভাবে আলোচনা করতেছে এই সেন্টারগুলোতে, এবং ওদের কথা শুনলেই আমাদের খুব ভালো লাগতো। আগের যে মানে বেতার আমরা শুনছিলাম সেই তুলনায় কিন্তু এখন বেতারের কিছুটা আমার মনে হয় যে কমে গেছে। কারণ আগে যে গানগুলো হতো বেতারের মাধ্যমে অনেক আগ্রহ নিয়ে, যেমন বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া গান একসময় আছে, তিস্তাপুরের গান খুব আগ্রহ নিয়ে বসেছিল গাড়ি মানে ভাওয়াইয়া গানগুলো শোনার জন্য। কেন জানি এখন একটু বিশেষ একটা লক্ষ্য করা যাচ্ছে মানুষের রেডিওর প্রতি কেন জানি একটা মানে কম অনুভূতিটা। শুধু যে কাজ শেষ করেই রেডিও শুনছেন শ্রোতারা তেমনটা নয়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ধান কাটার সময়ও পাশে গান শোনাতে থাকে রেডিও। ক্ষেত থেকে ভুট্টা নিয়ে জড়ো করার সময়ও পকেটে রাখা মোবাইলে বাজে কৃষি কিংবা আবহাওয়া সংবাদ। মৎস্য চাষ করি বা কৃষি যেমন আমরা বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের আমরা কৃষক
সমস্যায় পড়ি, যে খেতে আমার এই সমস্যাটা দেখা গেল বা পোকা ধরলো, স্প্রে করছি কাজ হয় না, আমরা ওইখান থেকে সুন্দর সুন্দর পরামর্শ পাই। কৃষির কীটনাশক এবং বীজ, তারপরে মানে বিভিন্ন ধরনের মারাই, এগুলা থেকে আমরা সঠিক খবরটা রেডিও থেকেই আমরা পাই। রংপুর আঞ্চলিক বেতার শুধু একটি সম্প্রচার কেন্দ্র নয়, এটা উত্তর বাংলার আত্মার শব্দ। মাঠের ধান, কুড়িগ্রামের কুয়াশা আর দিনাজপুরের লাল মাটির গন্ধে ভেজা এক নির্ভরতা। বেতারে সেই ঝিরঝিরি শব্দ, মাঝে মাঝে অস্পষ্ট কণ্ঠ আর হঠাৎ শোনা প্রিয় গানের লাইন, এ সবই তো একটা সময় ছিল ভালোবাসার, এই মাটির সুরে গাথা আত্মার অক্ষর। রংপুরের শ্যামপুরের কিশোর কিশোরীদের মাঝেও ছড়িয়ে গেছে রেডিওর উন্মাদনা। নিজেরা ক্লাব প্রতিষ্ঠা করে নিয়ম করে শোনে বিভিন্ন অনুষ্ঠান। নিজেদের বলতে না পারা সমস্যাগুলো আপনা থেকেই সমাধান হয়ে আসে রেডিওর গলা দিয়ে। মাঝে মাঝে নিজেদের কণ্ঠস্বর শোনাও অদ্ভুত রোমাঞ্চ ছড়ায়। ছোটদের দিক নির্দেশনা দেন বড়রা। মামার বাড়িতে যখন যেতাম তখন দেখতাম সবাই তারা গোল হয়ে বসে বেতার শুনতেছে, আমি ওখানে গিয়ে বসতাম। আমি তখন ছোটো ক্লাস 3-তে পড়ি। তো এই যে তখন থেকে একটা ভালো কাজ করতো, বেতারে বিভিন্ন ধরনের গান বাজনা হতো, মিউজিক হতো, বিভিন্ন শিক্ষণীয় জিনিস হতো, বাচ্চাদের কবিতার আসর হতো, এগুলো জিনিস আমাকে ভালো লাগতো। বাংলাদেশ বেতার থেকে যে অনুষ্ঠানগুলো হয় আমরা সকলে জানি, অনুষ্ঠানগুলো আমাদের জনগণের জন্য, জনগণের সাথে, এবং তারা সুষ্ঠু বিনোদন দিয়ে থাকে। মানে সবগুলো অনুষ্ঠানে ভালো লাগে। সকালে আমি ওটি শুনি, প্রায় 8:30 হয় ম্যাগাজিন সম্বার। ম্যাগাজিন সম্বারে আমি প্রতিদিনকার কুইজ, আমার ছোট একটা বাচ্চা আছে, ও আবার বই খুঁজে উত্তর বাইর করে, এবার আমাকে বলে, আমি মেসেজ পাঠাই না কিন্তু আমাকে ভালো লাগে। আমার বাবা যখন রেডিও শুনতো আর আমি শুনতাম, আমার বাবা যখন ছেড়ে দিত আমি তো বুঝতাম না, তারপরে 1 দিন 2 দিন এরকম শুনতে শুনতে আমাকে ভালো লাগে, তখন থেকেই আমি শুনি। বিশেষ করে আমাদের কিশোর কিশোরীদের জন্য যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো হয় সেগুলো থেকে আমরা অনেক উপকৃত হই, কারণ আমাদের গ্রামের মানে অনেক বাবা মা আছে যারা সচেতন নয়। সবুজ মেলা শুনি প্রতি শুক্রবার, ওখানে আমার মতন অনেক ছোট ছোট বাচ্চারা গান বা কবিতা বলে, আমি ওইগুলোই শুনি। বৃক্ষরোপণ, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারতেছি, পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করার জন্য অনেক কিছু করে থাকতেছি আমরা। যেমন ধরেন যে বাল্যবিবাহ প্রতিরোধের প্রতি কাজ করতেছি, যেখানে অন্যায় হইতেছে সেখানে প্রতিরোধ করার সক্ষমতা রাখতেছি। বেতার শুধু গান শোনায়নি, দিয়েছে দিক নির্দেশনা, বলেছে গল্প, শুনিয়েছে নাটক, আর প্রশ্ন করেছে সমাজকে। এখনো একই কাজ করে যাচ্ছে বিরামহীনভাবে। সময়ের সাথে পাল্টেছে বেতার শোনার ধরনও। যুগের সাথে তাল মিলিয়ে বেতার শোনার পাশাপাশি এখন দেখাও যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেতারের সাথে যুক্ত থাকেন শহরের শ্রোতারাও। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার এখন পৌঁছে গেছে সারা দুনিয়ায়। আমি যখন স্কুলে যাই, কাজ শুরু করি, আমি চশমা রেখে গেলাম, আবার ফিরে এসে দেখলাম ছাতাটা রেখে গেলাম। আবার যতক্ষণ আমি যেদিন থেকে আমি শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সকালবেলা শোনার, সেদিন থেকে আমার খুবই উপকার হয়েছে, আমাকে বারবার ফিরে আসতে হয় না। ওখানেই বলে যে আপনারা এখন সময় হয়ে গেছে আপনাদের অফিসে যাওয়ার, আপনারা মোবাইল, ঘড়ি, চশমা এগুলো রেডি করে। আমার ওই জায়গাটা আমার অনেক উপকার হয়, আমি এগুলো একসঙ্গে গুছিয়ে ব্যাগে রাখি এবং আর ফিরে আসতে হয় না বাসায়। পড়াশোনার উপরে অনেক কিছু মানে শোনানো হচ্ছে, রেজাল্ট কবে হচ্ছে, কোন পরীক্ষার কবে রেজাল্ট হবে, কোন ইয়ারের কত হলো, কবে ইয়ে হচ্ছে, এগুলো তাদেরকে আমি শেখাতে পারতেছি। আমাদের যে নারীরা অসচেতন ছিল তাদের সচেতন করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যে আমাদের এলাকায় যারা নারীরা আছেন তারা হয়তো একটু অল্প শিক্ষিত বা একটু হাতের লেখা জানেন বা জানেন না, এরকম। প্রথমে আমাদের এটা শুরু হয়েছিল আমাদের হাতে লেখা দিয়ে, যে আমরা অনেকে আছেন সাইন দিতে পারি না, কিন্তু আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন যখন, তখন আপনাকে সাইন দিতে হবে। তো এই তথ্যটা আমরা রেডিও থেকে পাইতাম। নারী উন্নয়নমূলক কিছু কার্যক্রম রেডিওতে শোনাতো, যে এইভাবে নারী উন্নয়ন হতে পারে। তখন ওখান থেকে আমরা শুরু করি যে রেডিওতে নারীদের নিয়ে কার্যক্রম হচ্ছে, নারীদের আপনি শিক্ষামূলক বলেন, আপনাদের নারী উন্নয়ন হবে, নারীর উন্নতির কিছু কথা বলে রেডিও। তখন আমরা ওখান থেকে এই সংগঠন শুরু হলো 2020 সালে। সময় গড়িয়েছে,
মানুষের হাতে এসেছে রিমোট, মোবাইল, ইন্টারনেট। বেতারের আবেদন কমেছে ধীরে ধীরে। তবে এক সময়ের জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান গানগুলো ধরে রেখেছে কেবল বেতারই। ভাওয়াইয়া, পল্লীগীতির মতো গানগুলো এখন আর টিভিতে দেখায় না, কিন্তু নিয়ম করে শোনানো হয় রেডিওতে। আগেকার সেই পুরনো গানগুলো, লোকসঙ্গীতগুলো, তারপরে ভাওয়াইয়া, শিল্পীরাও সেরকম পুরনো পুরনো শিল্পীরা আসতেন, ওরকম ধরনের পরিবেশন ছিল অনুষ্ঠানের মধ্যে। এটা এখন অবশ্য দেখা যায় না। যেগুলো আমাদের পুরনো কথা মনে করিয়ে দেয়, সেই সুরগুলো এখন নাই। এখন সেই গানগুলো আছে, কিন্তু সেগুলো একটা ব্যান্ডের মাধ্যমে এসে গেছে, মানে একটু সুরের বিকৃতি হয়ে গেছে। সীমাহীন ব্যস্ততা মানুষের জীবন থেকে কেড়ে নিচ্ছে সময়। প্রযুক্তি উন্নত হলেও এখন ঘরে বসে টিভি দেখার সময় নেই। চেয়ারে গা এলিয়ে পত্রিকা পড়াও এক ধরনের বিলাসিতা। পকেটে থাকা ইন্টারনেটেই নির্ভরতা এখন। সেই জায়গায় রেডিও যোগাযোগ মাধ্যম হিসেবে আবারও বড় ভূমিকা রাখতে পারে। এখনো কিন্তু গ্রামে গঞ্জে আমরা যদি চিন্তা করে দেখি বা গ্রামের দিকে যদি খোঁজ নিয়ে দেখি, তাহলে কিন্তু মানুষ অনেকটা রেডিওর উপর নির্ভর করে। তবে এই প্রযুক্তির ছোঁয়া যখন আবার রেডিওতে নতুন করে ধরা শুরু হয়েছে বা লাগা শুরু হয়েছে, তখন কিন্তু রেডিও আবার ওই মাধ্যমগুলো দিয়ে কিন্তু তাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেক্ষেত্রে কিন্তু রেডিও কিন্তু আবার মানুষ চেষ্টা করছে যে তারা রেডিও ব্যবহার করার জন্য বা রেডিওর তথ্য নেওয়ার জন্য। না হলে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে এখন অনেকগুলো 20টার উপরে কমিউনিটি রেডিও চলছে। ঢাকা শহরে FM ব্যান্ডের অনেকগুলো রেডিও চলছে, অনলাইন রেডিও চলছে। এগুলো কিন্তু আসলে সেইভাবে চলতো না যদি মানুষ এটাকে গ্রহণ না করতো। তা আমার মনে হয় যে সেই মান্ধাতার আমলের যে রেডিও সিস্টেমটা ছিল, তারাও এখন আসলে প্রযুক্তির সাথে নিজেদের তাল মিলিয়ে যে অবস্থায় যাচ্ছে, মানুষ কিন্তু আবার রেডিওর দিকে ঝুঁকছে এবং রেডিওকে একটা বিকল্প গণমাধ্যম করে, ভালো গণমাধ্যম হিসেবে মানুষ কিন্তু আবার নতুন করে গ্রহণ করা শুরু করছে। রংপুর ডিভিশনে 2টি রেডিও স্টেশন আছে আঞ্চলিক বেতার, যেটা আমাদের রংপুর কেন্দ্র এবং ঠাকুরগাঁও কেন্দ্র। তারা যদি আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিংবা কমিউনিটি রেডিওর মতো করে যদি তারা তথ্য দিতে পারে, আমি নিশ্চিত সেগুলোও তারা পাঠক তাদের গ্রহণ করবে। এবং আরেকটা বিষয় হলো, সেখানে কিন্তু শুধুমাত্র চিন্তা করলেই হবে না, চিন্তার জগতে থাকলেই হবে না। রংপুর বেতার কিংবা ঠাকুরগাঁও বেতার কিন্তু অনেক আগে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদের কিন্তু সেই প্রযুক্তি থেকে বের হয়ে এসে আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলাতে হবে। আজ হয়তো আমরা চার্জার খুঁজি, ইন্টারনেট খুঁজি, কিন্তু সেই রেডিওর মতো করে কে আর আমাদের নাম ধরে ডাকে? কে বলে, এই তোমার গল্প, তোমার গান, তোমার আকাশের মেঘ আমি নিয়ে এলাম? হয়তো ডাকে, আমাদের শোনা হয় না। শো শো শব্দের রেডিও ফ্রিকোয়েন্সিতেই হয়তো জমে আছে হারিয়ে যাওয়া ছোটবেলা, অভিমান, আনন্দ, শুধু খুঁজে নেয়ার অপেক্ষা। আজ তাহলে পর্যন্ত শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি জান্নাতুল ফেরদৌস।